আমার ১৬ বছরের অবিবাহিত দেওরের রোজ রাতে ফিটকিরি নিয়ে আসা আর সেটাকে লুকিয়ে রেখে দেওয়া দেখে আমি ভীষণ হয়রান ছিলাম। সে ফিটকিরি দিয়ে আসলে কি করত? ফিটকিরি দিয়ে সে কি এমন কাজ করত যে রোজ রাতে ফিটকিরি নিয়ে সে নিজের ঘরে চলে যেত? তারপর তার ঘর থেকে কোনো মেয়ের গলার স্বর শুনতে পাওয়া যেত। এই সব কিছু রহস্য জানার জন্য আমি একদিন রাতে উঁকি মেরে দেখতে গেলে আমার তো প্রাণটাই বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কারণ আমার দেওর, আমার নাম রিয়া, আমার বয়স ২৫ বছর। প্রায় ৬ বছর আগে আমার বিয়ে হয়। আমার শ্বশুর বাড়িতে আমার বর ছাড়াও তার দুটো ছোট ভাই ছিল। তারা দিদার বাড়ি আমরোহাতে থাকতো। আমার দেওর যখন ৬ বছরের ছিল তখন আমার শ্বশুর শাশুড়ি মারা যান। আমার বরের কোনো বোন ছিল না, শুধু দুটো ভাই ছিল। আমার বরের বয়সও খুব বেশি ছিল না, তার বয়স ছিল ২৭ বছর আর আমার দেওরের বয়স ছিল ১৬ বছর। যখন আমার দেওরের ৬ বছর বয়স ছিল তখনই তার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। সেই জন্য তার দাদু দিদা দেওরকে তাদের সাথে করে নিয়ে যায়, কারণ দেওর তখন অনেক ছোট ছিল। আমার বর অনেক বুদ্ধিমান এবং বড় ছিল, কিন্তু যখন সে যুবক হয় তখন তার দাদু দিদা তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় আর আমার বরের বিয়ে আমার সাথে দিয়ে দেয়। বিয়ের পর আমার বর সিদ্ধান্ত নেয় যে দাদু দিদার বাড়িতে থাকবে না, বরং সে নিজের বাবা মায়ের বাড়িতে মানে বারেলি শহরে থাকবে। যখন আমার বিয়ে হয় তখন আমরোহাতে ছিলাম। বিয়ের ১ মাস পর আমার বর আমাকে আমার আসল শ্বশুর বাড়িতেই নিয়ে যায়। দাদু দিদারও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। আমার বর বারুলিতেই চাকরি করা শুরু করে দেয়। তখন আমার দেওর দাদু দিদার কাছেই থাকতো, আর তখন সে ১৬ বছর বয়সী হয়ে গেছিল। আমার বিয়ে প্রায় ৬ বছর কেটে যায়। আমি সেই বাড়িতে একাই থাকতাম। একদিন আমার অনেক শরীর খারাপ হওয়াতে আমার দেওর আমাদের বাড়িতে আসে আর সে আমার দোকান বাজার করত এবং তার সাথে সে রোজ ৫০ টাকার ফিটকিরি কিনে আনতো। কেন কিনে আনতো এর কারণ আমি কিছুতেই বুঝতে পারতাম না। আমি তাকে জিজ্ঞাসাও করতে পারতাম না, কারণ সে ফিটকিরি এনে লুকিয়ে রাখতো, সেটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিত। কিছুদিন পর অনেক ফিটকিরি একসাথে জমা হতে থাকে। অবশেষে একদিন আমি আমার দেওরকে ডেকে কারণ জিজ্ঞাসা করি। আমার দেওর যে কারণ বলল সেটা শুনে তো আমার হোঁশ উড়ে গেল। সে যখন ফিটকিরি আনার কারণ বলল সেটা শুনে আমি তো নিজেই দোটানায় পড়ে গেলাম। আমার দেওরের বয়স মাত্র ১৬ বছর ছিল। একদিন ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি বাড়ির কোনো কাজ করতে পারছিলাম না। তখন আমার দেওর নিজের দিদার বাড়িতে থাকছিল। আমি বাড়ির সব কাজ একাই করতাম। আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, আর এত বড় বাড়িতে আমি একাই থাকতাম। আমার বর শুধু রাতেই বাড়িতে আসতো, অথবা রবিবার বা অন্য কোনো ছুটির দিন সেই দিনের বেলা বাড়িতে থাকতো। দুপুরের পর সে নিজের বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যেত আর রাত ১১টার দিকে বাড়িতে ফিরত। ততক্ষণ আমি বাড়িতে একাই থাকতাম। আমার বর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ভীষণ পছন্দ করত আর সময়ের কাজ সময়ে করা পছন্দ করত। যদি তার কোনো কাজ করতে আমার একটু দেরি হয়ে যেত তবে সে আমার উপর অনেক রাগ করত। আর আমাদের বাড়িতে কোনো কাজের লোকও ছিল না। বাড়িতে শুধু আমরা দুজন থাকলেও বাড়িটা অনেক বড় ছিল, সেই জন্য বাড়ির কাজও বেশি হতো। বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র আমাকে একাই করতে হতো। একদিন আমার খুব শরীর খারাপ করে। বাড়ির কোনো কাজ আমি করতে পারছিলাম না। ঘরের জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছিল আর একদিকে জামা কাপড়ে পাহাড় জমে যাচ্ছিল, কারণ বেশ কয়েকদিন ধরে আমি কোনো জামা কাপড় পরিষ্কার করতে পারিনি। আমাকে ঠিক সময় খাবার বানাতে হতো, কারণ আমার বর ৭টা বাজলে বাড়ি চলে আসতো আর পুরো ৭:৩০টায় তার খাবার তৈরি করে দিতে হতো। বাড়ির কাজ দেরি করে করলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু বরের কাজ আমাকে সঠিক সময়ের মধ্যে করে দিতে হতো। যেমন খাবার তৈরি করা, আমাকে ঠিক ৭:৩০টায় তাকে খাবার দিতে হতো।
আমাকে সব সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার তৈরি করতে হতো। সেটা যে কোনোভাবেই, তাতে আমার কোনো সমস্যা থাকলেও আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার বানিয়ে দিতে হতো। আমার বরের একটা বাজে অভ্যাস এটা ছিল যে সে কোনো সময় আমার সমস্যা বোঝার চেষ্টা করতো না। সে সব সময় নিজের কথা ভাবতো। আমি সেই বাড়িতে আমার বরের সাথে থাকতাম। আমার বিয়ে হয়েছে 6 বছর হলো, কিন্তু তখনও আমার কোনো সন্তান ছিল না। আমি বাচ্চার জন্য অনেক অপেক্ষা করছিলাম, আর আমার চিকিৎসাও চলছিল। ডাক্তার আমার চিকিৎসার পাশাপাশি আমার বরের টেস্ট করানোর জন্যও বলেছিল। আমার বর যখন টেস্ট করায় তখন তার রিপোর্টে সমস্যা দেখা দেয়। সেই জন্য সে চুপ থাকতো, না হলে সে এতদিনে আমাকে ছেড়ে হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিত। আমার বর যখন তার দিদার বাড়িতে এই রিপোর্টের কথা বলে, তখন তারা কেউ মানতেই চায় না যে সমস্যা আমার মধ্যে নয়, বরং তার নাতির মধ্যে আছে। যদিও আমার মধ্যে কোনো সমস্যা থাকে, তবে সেটা খুবই অল্প, এতটা নয় যতটা আমার বরের মধ্যে আছে। তারপরেও আমার বর ঠিক করে চিকিৎসা করায় না। হয়তো চিকিৎসা করার পর সে ঠিক হয়ে যেত, কিন্তু আমার বর সব সময় একটাই কথা বলতো, ডাক্তারের মিথ্যে কথা বলেছে। আর আমার বর ঠিক ডাক্তারের পয়সা উপার্জন করার জন্য নিজেদের পেশেন্ট বাড়াতে যায়। নিজের বরের এমন কথা শুনে আমি চুপ হয়ে যেতাম, আর এইভাবেই মুখ বন্ধ করে দিন কাটাচ্ছিলাম। আমার বর রোজ সকালে অফিসে চলে যেত, আর সন্ধেবেলা 7টার সময় বাড়ি ফিরত। সেই জন্য সারাদিন আমি বাড়ির কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। না হলে খালি সময় আমার বাজারে চলে যেতাম। ঘরের কোনো জিনিস প্রয়োজন হলে সেটাও আমি নিজে গিয়েই কিনে নিয়ে আসতাম। আমার বরের এসব কাজে কোনো আগ্রহ ছিলই না। সে বাড়ির কোনো কাজই করতো না, সে নিজের খেয়ালে থাকতো। আমার সাথে খুব বেশি কথাও বলতো না। না জানি আমার বরের মাথায় কি চলছিল, সে কি চাইতো। আমি আজ পর্যন্ত বরের কোনো কথা ঠিক করে বুঝতেই পারতাম না। আমার বর একটু অন্য ধরনের মানুষ ছিল, যার মধ্যে ইগো অ্যাটিটিউড ভরে ভরে ছিল। সে একদম চুপচাপ থাকতো। নিজের মধ্যে থাকা কোনো কথা সে কাউকে বলতে চাইতো না। ভালো মন্দ কথা সে কারোর সাথে বলতো না। আমি তার স্ত্রী ছিলাম, তার জীবন সঙ্গী। সে আমার সাথেও তার নিজের কথা বলতে পছন্দ করতো না। এইটুকু তো আমি বুঝে গেছিলাম যে সন্তানের জন্য চিন্তিত ছিল, কিন্তু প্রকাশ করতে তো পারতো না। হয়তো এই জন্য সে নিজেকে দোষী মনে করত। কিছুদিন ধরে আমার শরীর খারাপ থাকতে শুরু করে, আমার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। কিছুদিন পর্যন্ত সেটা হালকা থাকলেও ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে শুরু করে। এতটাই বেড়ে যায় যে আমার জন্য ঘরে কাজ করা কঠিন হয়ে পড়ে। আমি এই ব্যাপারে বেশ কয়েকবার আমার বরকে বলি, কিন্তু সে কোনো গুরুত্বই দেয় না। সে কখনো আমার স্বাস্থ্যের দিকে নজর দিত না। সেই জন্য আমি নিজের কষ্ট সহ্য করতে থাকি। ব্যথা হলে আমি ওষুধ খেয়ে নিতাম, কিন্তু ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ ঠিক থাকলেও তারপরে আবার ব্যথা শুরু হয়ে যেত। আমার সবচেয়ে বড় সমস্যা এটা ছিল যে তখনও পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না, আর বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে সাহায্য করতে পারবে, আমার শরীর খারাপের সময় আমার খেয়াল রাখবে। আমার খেয়াল রাখার মতো সেখানে কেউ ছিল না। আমার বর এমন একটা মানুষ ছিল যার আমার কোনো ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। যদি আমার বর অসুস্থ থাকতো তখন আমি তার খেয়াল রাখতাম, কিন্তু আমার যদি হালকা ঠান্ডা লেগে জ্বরও হয়ে যেত, তবে আমাকে এক গ্লাস জল দেওয়ার মতোও কেউ ছিল না সেই বাড়িতে। হঠাৎ আমরহ থেকে আমার দিদা আমাদের বাড়িতে একজন আত্মীয়ের নিয়ে আসেন এবং তারপর আমাদের বাড়িতে আসেন আমাদের সাথে দেখা করতে। আমাকে দেখে সে চিন্তিত হয়ে যায়। রাতের বেলা আমার ব্যথা বেড়েই চলেছে। আমার পর তার বন্ধুদের সাথে বেরিয়েছিল। আমাদের দরজার কলিং বেল বাজছিল। আমি তো শুনতে তো পাচ্ছিলাম, কিন্তু আমার মধ্যে এইটুকু শক্তি ছিল না যে আমি গিয়ে দরজা খুলে দেব। আমাদের বাড়িতে আর অন্য কেউ সেরকম আসতো না, সেই জন্য আমাকে উঠতেই হয়। আমি ভাবলাম আমার বর এসেছে, কিন্তু দরজা খুলে দেখি আমার বরের দিদা আর আমার দেওর এসছে। তাদের দেখে আমি খুব খুশি হওয়ার পাশাপাশি একটু চমকে যাই। তারা না জানি কখন থেকে বেল বাজাচ্ছিল। আমার দিদা শাশুড়ি ভেতরে আসার সাথে সাথে বলে, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম আর তুমি খেয়াল করছিলে না কেন? আমি তাদের বসতে বলি আর তাদের জন্য ঠান্ডা জল নিয়ে এসে তাদের খেতে দিই। তারপর দিদা শাশুড়িকে আমার সব সমস্যার কথা বলি। সে যখন আমাকে গভীরভাবে দেখে, তখন ব্যথায় আমার খুব মুখ হলুদ হয়ে গেছিল, আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম। তখন দিদা শাশুড়ি বলে, বৌমা, আজ আমার তাড়া আছে, তোমার দাদুও অসুস্থ, আমাকে ফিরতে হবে, না হলে আমি তোমার খেয়াল রাখার জন্য তোমার কাছে থেকে যেতাম।
আমার টিকিট আগে থেকেই বুক করা আছে, আর তোমার দাদু বারবার ফোন করছে আমাকে যে কোনোভাবেই ফিরতেই হবে। আমি তো তোমাদের সাথে একবার দেখা করতে এসেছিলাম, শুধু ভেবেছিলাম একই জায়গায় যাচ্ছি, তাই তোমাদের সাথেও দেখা করে নেব। যদি বাড়িতে তোমার দাদুও শরীর খারাপ না হতো তবে নিশ্চয়ই আমি তোমার কাছে থেকে যেতাম আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কিন্তু আমি এখন কিছু করতে পারবো না, আমি বাধ্য। তারপর হঠাৎ দিদা বলে, একটা উপায় আছে, আমি তোমার কাছে মহেশকে রেখে যাচ্ছি, তুমি মহেশের সাথে হসপিটালে চলে যেও। মহেশ তোমার খেয়াল রাখবে আর তোমার সব কাজ করে দেবে। আর তাছাড়া এই কয়েকদিন মহেশের স্কুলেও ছুটি আছে, আর এই সময় তো আর কাছে এখন একজনের থাকা প্রয়োজন। মহেশের কাছে কিছু জামা আছে, বাকি কিছু আমি পাঠিয়ে দিচ্ছি। মহেশ অনেক কাজের ছেলে, তাছাড়া মহেশ তোমার দেওরও হয়, সে তোমার খেয়াল না রাখলে আর কে রাখবে? দিদা আমার জন্য অনেক চিন্তা করছিল, সেই জন্য সে মহেশকে আমার কাছে রেখে নিজের বাড়ি ফিরে যায়। এর আগে আমি যখন আমার দেওরকে দেখি তখন সে অনেক ছোট ছিল, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে আর শক্তিশালীও হয়েছে। সে একদম তার বড় দাদার মতো লম্বা ছিল। আমার বরকে দেখতে বয়সের চেয়ে একটু বেশি বড় বলে মনে হতো। একইভাবে আমার দেওরের বয়স 16 বছর হলেও তাকে দেখে 22 বছর বয়সী বলেই মনে হতো। মহেশ ভীষণ চুপচাপ, সে আমার সাথে খুব কথা বলতো। এখনও ততটা মানিয়ে নিতে পারেনি, কারণ সে আমার সাথে খুব বেশি সময় থাকেনি। দাদু দিদার বাড়িও আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল, আর নিজের পড়াশোনার জন্য সে এখানে আসতে পারেনি। আর আমাদেরও সেইভাবে কখনো সময় হয়ে ওঠেনি সেই বাড়িতে যাওয়ার। দিদা আমার কাছে 2-3 ঘন্টা থাকার পরেই চলে যায় আর মহেশকে আমার কাছে রেখে যায়। দিদার কথা মতো মহেশ আমাকে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যায়। মহেশ আমাদের বাড়িতে থেকে যাওয়ায় আমার বর ভীষণ খুশি হয়েছিল। আমি একই ডাক্তারের কাছে চলে যেতে পারতাম, কিন্তু আমার অনেক ভয় লাগতো, কারণ আমি খুব একটা রাস্তা চিনতাম না। আমাদের বাড়িটা একটু নির্জন জায়গায় ছিল, সেই জন্য আমি খুব বেশি বাড়ি থেকে বেরোতাম না। আর হাসপাতালটাও আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, যেতে যেতে অনেকটা সময় চলে যায়। মহেশ আমাকে নিজের দাদার বাইকে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। প্রায় 20 মিনিট যাওয়ার পর আমরা হাসপাতালে পৌঁছই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি মহেশের সাথে ডাক্তারের চেম্বারে যাই। মহেশ চেম্বারের একদিকে চুপ করে বসেছিল। ডাক্তার আমার আল্ট্রাসাউন্ড করলে একটা অদ্ভুত রোগের ব্যাপারে জানতে পারা যায়। ডাক্তার বলে, এটা এমন একটা রোগ যা বয়স বাড়ার সাথে সাথে রোগটাও বেড়ে যায়। আমাদের দেশে প্রায় 80% মহিলাদের মধ্যে এই রোগ দেখতে পাওয়া যায়। এই রোগে 2 রকমের সমস্যা দেখা দেয়। এক তো এই রোগের মহিলাদের কোনো সন্তান হয় না, আর পেটে অনেক ব্যথা হয়। এই রোগ ইউট্রাসের মধ্যে কোনো ফোলা থাকলে হয়। তোমার ইউট্রাস ফুলে গেছে। যদি মহিলার প্রথম বাচ্চা হওয়ার পরে এই সমস্যা দেখা দেয়, তাহলে তার দ্বিতীয় বাচ্চাও হতে অনেক সমস্যা দেখা দেয়। এই রোগের চিকিৎসা অনেকটা সময় সাপেক্ষ, প্রায় 1 বছরে চিকিৎসা করতে হবে। আর এর একমাত্র উপায় যত তাড়াতাড়ি সম্ভব ফোলাটা কমানো, না হলে তুমি কখনো মা হতে পারবে না। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, চিকিৎসা করতে কত খরচ পড়বে? তখন ডাক্তার বলে, ধরে রাখুন ওই মাসে 20,000 টাকার মতো। কারণ আমরা তোমার ইউট্রাসের ফোলা কমানোর জন্য নতুন প্রযুক্তির মেশিন ব্যবহার করব, যার ফলে তোমার ব্যথাও কম হবে। ওষুধের মাধ্যমে তোমার পেটের ব্যথা কমিয়ে মেশিনের সাহায্যে তোমার ইউট্রাসের মধ্যেকার ফোলা কমানো হবে, যাতে পরবর্তীকালে তুমি মা হতে পারো। এই ফলে তুমি সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। সেই জন্য আমি তোমার সব থেকে ভালো ওষুধ দেব আর ভালো করে তোমার চিকিৎসা করব। কিন্তু তোমাকে কিচ্ছু টেস্ট করতে হবে, তার জন্য মোটামুটি 10,000 টাকার মতো তোমার খরচ হবে। চিকিৎসা শুরু হলে তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে, আর তোমার পেটের ব্যথাও আস্তে আস্তে কমতে শুরু করবে।
পয়সার কথা শুনে তো আমি চুপ হয়ে যাই, কারণ 10,000 টাকা আমার কাছে অনেক বেশি ছিল। এত জিনিসের দাম বাড়ার ফলে আমাদের সংসার চালাতেই হিমশিম খেতে হতো, আর তার উপর ডাক্তারের খরচ চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছিল। আমার কাছে মাত্র 2 থেকে 3 হাজার টাকা ছিল। 2 দিনের ওষুধ নেওয়ার পর আমরা চুপ করে সেখান থেকে উঠে চলে আসি। সারা রাস্তায় আমি এটাই চিন্তা করতে করতে আসি যে এত পয়সা আমি কোথা থেকে জোগাড় করব। আর এই চিন্তার জন্য আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার বর আমাকে 1 টাকাও হাত খরচ দিত না। কখনো কখনো একটু পয়সা দিত, আর সে তো আমার জন্য কোনো চিন্তাই করতো না। আমি যদি তাকে আমার রোগের ও তার চিকিৎসার কথা বলিও, তারপরেও সে কোনো গুরুত্ব দেবে না। সেই জন্য আমার আরও চিন্তা হচ্ছিল। 2 ঘন্টা পর যখন আমি বাড়ি ফিরি, তখন আমি অনেক বেশি উদাস হয়ে যাই, আর আমার ব্যথাও অনেক বেড়ে যায়। মহেশ আমার এই রকম অবস্থা দেখে আমাকে বলে যে, বৌদি তুমি আরাম করো, আমি তোমার ঔষধ এনে দিচ্ছি। প্রথমে সে আমার জন্য খাবার বানিয়ে দেয়, তারপর সে আমাকে ঔষধ এনে দেয়। ঔষধ খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য শুতে চলে যাই, কিন্তু আমার মাথায় এটাই চলছিল যে আমাকে খাবার তৈরি করতে হবে। ঘরে সব কাজ পড়ে আছে, ব্যথার জন্য আমি আরামও করতে পারছিলাম না। তারপর সন্ধেবেলার চাও আমাকে তৈরি করতে হতো। আমি এইসব কিছু ভাবছিলাম, আর তার মধ্যে মহেশ আমার জন্য চা নিয়ে আসে আর চুপ করে চায়ের কাপ রেখে চলে যায়। চা খাওয়ার পর আমি একটু আরাম পাই। আমি আগে শুনেছিলাম পেট ব্যথা হলে কোনো গরম জিনিস খাওয়া উচিত। তারপর আমার মনে পড়ে আমাকে কাপড়ও ধুতে হবে, অনেক জামা কাপড় জমে গেছিল, আর রাতের খাবারও বানাতে হবে। সন্ধে 6টা বাজছিল। আমার বর সন্ধে 7টায় বাড়ি আসবে, আর 7:30টায় তাকে খেতে দিতে হবে। আমি যখনই খাবার বানানোর জন্য রান্নাঘরের দিকে গেলাম, তখন আমি দেখি আমার দেওর রান্নাঘরে দাঁড়িয়ে খাবার বানাচ্ছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালে সে বলে, বৌদি আমার অভ্যাস আছে, আমি দিদার বাড়িতে দিদার কাজে তাকে সাহায্য করতাম, তোমাকে খাবার বানাতে হবে না, আমি ডাল আর রুটি বানাতে পারি। আমি ডাল আর রুটি বানিয়ে নিচ্ছি। আমি বললাম, না, তোমার দাদা সবার হাতে তৈরি খাবার খায় না, সেই জন্য খাবার আমাকে বানাতে হবে। মহেশের কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই। তার বয়স 16 বছর হলেও সে কোনো 22-23 বছরের বুদ্ধিমান ছেলেদের মতো কথা বলছিল। কিছু কিছু বাচ্চা সময়ের আগে বুদ্ধিমান আর যুবক হয়ে যায়। মহেশ তাদের মতোই ছিল। আমি মহেশকে বলি, তুমি খাবার বানিও না, যেমনই হোক আমি নিজেই বানিয়ে নেব। আজ সবজি দিয়ে তরকারি বানিয়ে দিই, সেই জন্য বাজারে গিয়ে তুমি সবজি নিয়ে এসো। তুমি শুধু সেই সবজিগুলো আমার কাছে এনে দাও। আমি খাবার বানানো শুরু করি। আমি মহেশকে পয়সা দিই, আর সে সবজি আনতে বাজারে চলে যায়। সে সবজি নিয়ে এলে আমি সবজিগুলো দেখে নিই। সব সবজি ঠিক ছিল, কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল যা সবজির সাথে বের হলো। আমি অনেক আশ্চর্য হয়ে প্যাকেট খুলতে দেখি তার মধ্যে ফিটকিরি আছে। মহেশ বাজার থেকে ফিটকিরি নিয়ে এসেছিল। আমি ভাবি যে সে ফিটকিরি কেন নিয়ে এসেছে, আমি তো তাকে ফিটকিরি আনতে বলিনি। আমি ভাবি হয়তো সে ভুল করে নিয়ে চলে এসেছে। কিন্তু পরের দিন যখন আমি দেওরকে কিছু জিনিস আনতে দিই, তখন তার মধ্যে থেকে আবার ফিটকিরি বেরোয়। এখন সে প্রায় দিনই বাজারের জিনিসের সাথে ফিটকিরি নিয়ে আসতো। আমি যখনই তাকে কিছু কিনতে পাঠাতাম, সে 50 টাকার ফিটকিরি কিনে আনতো। তারপর আমি সেটা একটা কৌটোর মধ্যে করে রেখে দিতাম। কিন্তু আমার কাছে এত ফিটকিরি জমা হয়ে গেছিল যে ফিটকিরি কৌটো পুরো ভর্তি হয়ে গেছিল। ফিটকিরির পাহাড় জমে গেছিল। আমার দেওর মহেশ একটা সহজ সরল ছেলে ছিল। আমার মধ্যে সাহস হচ্ছিল না যে তাকে ফিটকিরির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার, যে সে কেন বাজার থেকে এত ফিটকিরি কিনে আনে। মহেশ আমাদের বাড়িতে আসতে শুধু আমার নয়, বরং আমার বরেরও অনেক সুবিধা হয়েছিল। তারও যদি কিছু কেনার থাকতো তো মহেশকে বলতো।
অফিস থেকে ফেরার পর যদি তার কোনো জিনিসের প্রয়োজন পড়তো তখন সে মহেশকে বাজারে পাঠিয়ে দিত এবং সে বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত। যদি তার কোনো কাজ মনে পড়ে যেত তবে সেটা সে মহেশকে দিয়েই করিয়ে নিত। মহেশের আসার ফলে আমার স্বামী স্ত্রীর কাজ অনেক সহজ হয়ে গেছিল। কিন্তু যাদের সন্তান থাকে না তাদের দুঃখ হয়তো পৃথিবীতে কেউ বুঝতে পারে না। আমরা স্বামী স্ত্রীও এই একই রকমের সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আমার বরের মধ্যে সমস্যা ছিল, কিন্তু এখন আমার মধ্যেও নানা রকমের রোগ দেখা দিতে শুরু করেছিল। আর আমার কাছে চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকাও ছিল না। আমার বর আমার চিকিৎসা করার জন্য কোনো আগ্রহই দেখাতো না। আর অন্যদিকে মহেশ আমাদের স্বামী স্ত্রীর কাজগুলো অনেক সহজ করে দিল। কিন্তু তার সাথে সাথে মহেশ একটা চিন্তা করার মতো কাজ করছিল, সেটা হলো ফিটকিরি কিনে আনা। আমি শুনেছিলাম ফিটকিরি মহিলাদের অনেক রোগ দূর করতে সাহায্য করে, আর ফিটকিরি ব্যবহারে অনেক রোগ সেরে যায়। এইসব কথা আমি আগে থেকেই জানতাম, কারণ আমি লোকের মুখে এই সমস্ত কথা আগেই শুনেছি। কিন্তু ফিটকিরি নিয়ে আসার ব্যাপারে দেওরকে কিছু জিজ্ঞাসা করতে আমার লজ্জা লাগছিল যে সে আসলে ফিটকিরি কেন কিনে আনে। সে কি আমার আর ডাক্তারের সব কথা শুনিয়ে ফেলেছিল? এই সব ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে যেতাম। কখনো কখনো আমার রাগ হতো, মনে হতো যে আমি দেওরকে বলি যে বাজার থেকে ফিটকিরি কিনে আনবে না, কিন্তু আমি এইসব কিছুই করতে পারতাম না। সে আমার দেওর ছিল, আমি তার সাথে এইভাবে কথা বলতে পারতাম না। সে আমার অনেক কাজে সাহায্য করতো। একদিন আমি অনেক সাহস নিয়ে মহেশকে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করি যে তুমি রোজ 50 টাকার ফিটকিরি কেন বাড়িতে কিনে আনো? আমার প্রশ্ন শুনে মহেশ আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমার হুঁশ উড়ে যায়, আর আমি মহেশের কথা ভাবতে থাকি। মহেশ বলে ফিটকিরি আনার মানে আমরা স্বামী স্ত্রী রাতে ঘরে একে অপরের সাথে যখন কথা বলতাম, আমার বর যখন আমার সাথে ঝগড়া করতো সেই কথা আমার দেওর দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনতো। এই কথা শুনে আমি ভীষণ লজ্জা পাই। আমার মনে হচ্ছিল আমি দেওরের সামনে থেকে কোথাও পালিয়ে যাই। এখন আমি সব কিছু বুঝতে পারি। আমার মাথায় তো আগে এই কথা আসেনি। এই কথা কখনো মহেশ জেনে যাবে যার থেকে আমি এই কথা লুকিয়ে রাখছিলাম। সে আমার আর আমার বরের মধ্যে হওয়া কথা শুনে ফেলেছিল। আমি বুঝে গেছিলাম যে সে আমাকে রোজ কেন ফিটকিরি এনে দিত, কিন্তু সে আমাকে এটা ব্যবহার করার কোনো দিনও বলতে পারে না। আমি দৌড়ে নিজের ঘরে চলে যাই এবং ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকি। একদিকে সন্তান না হওয়ার কষ্ট, অন্যদিকে মহেশের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল। কিছুক্ষণ পর মহেশ এসে দরজা ধাক্কায়। সে বলে, বৌদি, আমি সকালে দাদু দিদার বাড়ি ফিরে যাচ্ছি। আমি আর এখানে থাকতে পারবো না। তোমার আর দাদার সাথে এতদিন এখানে থেকে আমি খুব খুশি। আমি কিচ্ছু বলিনি। আমি এত বেশি লজ্জিত ছিলাম যে আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। এতটা গিল্টি অনুভব করছিলাম যে তার সামনেও যেতে পারছিলাম না, আর এটাও বলতে পারছিলাম না যে তুমি কিছুদিন থেকে যাও। পরের দিন সকাল হতেই মহেশ সকাল 6টার ট্রেন ধরে ফিরে গেল। সে এখানে থাকাকালীন আমার সব কাজে অনেক সুবিধা হতো। সে চলে যাওয়ার পর আমার সমস্যা আরও বেড়ে যায়। মহেশের চলে যাওয়ার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছিল। একদিন আমি ফিটকিরির কৌটো নিয়ে বাইরে আসি। সেই ফিটকিরি দেখে মহেশের কথা খুব মনে পড়ছিল। খুব অদ্ভুত লাগছিল। একবার মনে হলো এই ফিটকিরি সব ফেলে দেব। তারপর মনে হয় মহেশ এইসব আমার ভালোর জন্য করতো। সে তো কিছু ভুল করেনি। আমি কিছুটা ফিটকিরি নিয়ে স্নানের জলের মধ্যে মিশিয়ে দিই। যখন সেই ফিটকিরি জলের মধ্যে মিশে যায় তখন আমি সেই জল দিয়ে স্নান করে ফেলি। আমি অনেক দিন পর্যন্ত সেই ফিটকিরি মেশানো জল দিয়ে স্নান করতে থাকি, আর আস্তে আস্তে আমার রোগ কমতে শুরু করে। আমার একটা সমস্যা ছিল, আমার শরীর দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসতো, আর আমি বাড়িতে একা থাকতাম, সেই জন্য কেউ খুব একটা বুঝতে পারতো না। আমার বর রাতে আমার সাথে থাকতো না। আমি নিজেকে পরিষ্কার করার জন্য অনেক চেষ্টা করতাম, কিন্তু কিছুই হতো না। আমি রোজ এই ফিটকিরি মেশানো জলে স্নান করতাম। ফিটকিরি মেশানো জলে স্নান করি প্রায় 1 মাস হলো, আর আমার গায়ের দুর্গন্ধ আস্তে আস্তে কম হতে শুরু করে। এমনকি আমার সব রোগ আস্তে আস্তে সারতে শুরু করে। আগে আমার পর আমার সাথে এই ব্যাপারে ঝগড়া করতো যে তোমার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়,
একদিন আমার বরকে এই সমস্ত কথা বলতে মহেশ শুনে ফেলে এবং সেই কথা শোনার পর থেকে সে রোজ আমার জন্য ফিটকিরি কিনে আনতো, যাতে আমি সেই ফিটকিরি জলের মধ্যে মিশিয়ে সেই জলে স্নান করে রোগ থেকে মুক্ত হতে পারি। মহেশ বলেছিল যে তার প্রতিবেশী একটা লোকেরও এই রোগ ছিল। সে নিয়মিত স্নান করার পরেও তার শরীর থেকে দুর্গন্ধ বেরোতো। এই কারণের জন্য তার বউ তাকে ছেড়ে চলে গেছিল। সে কাউকে মুখ দেখাতে পারতো না। সে বলে যে তারা আশেপাশের লোকেরাও তার থেকে দূরে থাকতো। তারপর সে যখন ডাক্তার দেখায় তখন ডাক্তার বলে, তুমি ফিটকিরি মেশানো জলে স্নান করা শুরু করো, ধীরে ধীরে দেখবে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। সে ডাক্তারের কথা মতন ফিটকিরি মেশানো জলে স্নান করা শুরু করে আর আস্তে আস্তে তার এই সমস্যা দূর হয়ে যায়। তারপর তার দ্বিতীয় বিয়ে হয়ে যায়। আমি অনুভব করি যে আমার শরীর থেকে বেরোনো দুর্গন্ধের জন্যই আমার বর আমার সাথেই ঝগড়া করতো, কিন্তু এখন তার অভিযোগ করাও কমে গেছে। আমি এটা ভেবে হ্যারান ছিলাম যে কী করে আমার সমস্যা আমার দেওর জানতে পেরেছিল আর সে আমাকে সাহায্যও করেছিল। আমি তো ভাবছিলাম আমার এই রোগ এর ব্যাপারে যদি কেউ জানতে পারে তবে আমার সব মান সম্মান চলে যাবে, কিন্তু আমার দেওর আমার সব সমস্যার সমাধান করে দিয়েছিল। সেও আমাকে এইসব কথা বলতে লজ্জা পেত আর আমিও লজ্জার কারণে এইসব কথা কখনো জিজ্ঞাসা করতে পারিনি। কিন্তু মহেশের চলে যাওয়ার পর আমার মনে হয় এই বাড়িতে আমার বরের যতটা অধিকার আছে ততটা মহেশেরও আছে। বরকে বলে আমি পাকাপাকিভাবে মহেশের এই বাড়িতে থাকার বন্দোবস্ত করি আর আমার একাকিত্ব দূর হয়ে যায়। দাদু দিদা মহেশকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে আমার রোগও সেরে যায়। আমি আমার সোনার গয়না বিক্রি করে দিয়ে নিজের চিকিৎসা করাই। আমাকে খুব বেশি দিন চিকিৎসা করাতে হয়নি। ফিটকিরির জলে স্নান করতে আমার রোগ অনেকটা সেরে গেছিল আর আমার পেটে ব্যথা বন্ধ হয়ে যায়। আমার দেওর আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে। ডাক্তার আমার বরেরও চিকিৎসা শুরু করে। আমার বর এখন আমাকে নিয়ে অনেক খুশি। ডাক্তার আমাকে কিছু ঔষধ দিয়েছিল, সেটা আমি আমার বরকে জলে গুলে দিতাম। আমার বর সেই ওষুধটা খুব সহজেই খেয়ে নিত, কারণ আমার বর রাতে শোয়ার সময় গরম জল খেত। আমার ওষুধও চলছিল আর আমার বর তার চিকিৎসা ঠিক করে করছিল। প্রায় 3 মাস চিকিৎসা করার পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আমি তো এই কথা বিশ্বাসই করতে পারছিলাম না। আমার খুশির কোনো ঠিকানা ছিল না। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি মা হতে পারবো। আমার বড় অনেক খুশি ছিল। ভগবান অবশেষে আমার কোলে সন্তান দিয়েছিল। 9 মাস সম্পূর্ণ হওয়ার পর আমি একটি ফুটফুটে ছেলের জন্ম দিই। আমার বর প্রথমে আমার সাথে যেরকম ব্যবহার করেছিল তার জন্য সে আমার কাছে ক্ষমা চায়, বলে যে আজকের পর থেকে আমি আর কখনো তোমার উপর রাগ করব না, সব সময় তোমার খেয়াল রাখবো। এখন আমি আমার বর আর আমার ছেলের সাথে এতটা সুখে আছি যে আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। সবটাই সম্ভব হয়েছিল মহেশের জন্য। এই ঘটনার পর থেকে আমার বড় বুঝতে পেরেছিল যে মহেশ আমাকে এতটা সাহায্য করেছিল, আমাকে এতটা ভরসা দিয়েছিল, যেটা আমার বরের করার কথা ছিল। এখন আমার ছেলে 4 বছরের হয়ে গেছে আর আমার দেওর মহেশের বিয়ে দিয়ে দিই। প্রথমে এত বড় বাড়িতে আমি একা থাকতাম, এখন আমার দেওর আর দেওরের বউ আমাদের সাথে থাকে। আমরা নিজেদের পরিবারে এখন অনেক খুশি। এমন মনে হয় যেন পৃথিবীর সব সুখ একসাথে আমরা পেয়ে গেছি। ধন্যবাদ বন্ধুরা।